Good evening to all of you and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনাল এডুকেটর। তো সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আমাদের কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। মন্টেগু চেমসফোর্ড রিফর্মস কোন আইনটাকে বলা হয়, ডায়ারচি প্রভিন্সে কোন অ্যাক্ট ইন্ট্রোডিউসড হয়েছিল, বাই ক্যামারালিজম ইন্ডিয়াতে প্রথম কবে ইন্ট্রোডিউসড হয়েছিল কোন অ্যাক্টে। তো প্রচুর গুরুত্বপূর্ণ ইনফরমেশনস তথ্য এই আইন থেকে আমরা জানতে পারি আমাদের মডার্ন ইন্ডিয়ান বলতে পারো হিস্ট্রির ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই আমি ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন এডুকেটর। আমি এই ইউটিউব চ্যানেলে আমি ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের ক্লাস নিয়ে থাকি। কিন্তু হ্যাঁ, সংবিধান আমাদের কি করে তৈরি হলো, আমরা আমাদের সংবিধান কি করে পেলাম, তো সেটা আমাদেরকে জানতে হয় ব্রিটিশ রুল, যে ব্রিটিশরা কীভাবে ভারতবর্ষ শাসন করেছে, বিভিন্ন আইন কানুন। কারণ এই সমস্ত আইন কানুনের একটা প্রভাব আমাদের সংবিধানে আমরা অনুভব করতে পারি, আমরা রিয়ালাইজ করতে পারি। যেমনটা তোমরা প্রত্যেকেই জানো যে আমরা বলেই থাকি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসড অন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এরকমও সমালোচনা করা হয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কপি পেস্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো স্বাভাবিকভাবে আমাদের ভারতের সংবিধানের তৈরির ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর একটা বিশাল ভূমিকা আছে। আমি সেটাও আলোচনা করব পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে যে আইনটা নিয়ে আলোচনা করব ব্রিটিশ রুলের, ক্রাউন রুলের আন্ডারে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এবং সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব যে জায়গাগুলো আমাদের কম্পিটিটিভ ফিল্ডের জন্য ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন এসেছে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। তাই প্রত্যেকেই এই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর অবশ্যই তোমাদের জন্য যে ভিডিওগুলো আমরা তৈরি করছি, আমরা এখানে এডুকেটর যারা ক্লাস নিচ্ছি, হিস্ট্রির যে ক্লাস তোমাদের এখানে নেওয়া হচ্ছে, তো অবশ্যই শুধুমাত্র ভিডিও দেখা নয়, অবশ্যই তোমরা কমেন্ট করবে। ক্লাস ভাল লাগলে, ভিডিও ভাল লাগলে যেরকম কমেন্ট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের দিক থেকে যদি কোনো সাজেশনস থাকে তো সেই সাজেশনটাও আমাদের করতে পারো। যেরকম আমি এই চ্যানেলে ইন্ডিয়ান পলিটি যে ডিসকাশনসটা করছি, সেই ডিসকাশনসটা কিন্তু একটা বিশেষ বইকে অনুসরণ করে আমি ডিসকাশনস করছি। সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত, যে বইটা তোমরা প্রত্যেকেই পড়ো, প্রত্যেকের কাছেই বইটা রয়েছে। কিন্তু থাকলেও তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে, ঠিক আছে, একটা দ্বিধার মধ্যে তোমরা থাকো যে এই বইটা আমরা কিভাবে পড়বো। তো সেই সমস্যা সমাধানের উপায় হিসাবে WBPSC GS 101 এই চ্যানেলে আমি তোমাদের এই বইটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। এই বইয়ের তথ্যগুলো আমি তোমাদেরকে তুলে ধরছি। তাই অবশ্যই এই ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের এই বইটা অ্যাকচুয়ালি পড়া হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের যে সবথেকে বড় একটা সমস্যা যে এই বইটা তো কিনে নিয়েছি, কিন্তু পড়বো কী করে, কোন চ্যাপ্টারটা পড়বো, কোন চ্যাপ্টারটা পড়তে হবে না। তো এই সমস্যা সমাধানের উপায় হিসাবে এই চ্যানেলে আমি এই বইটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করছি, এই বইয়ের তথ্যগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। এবং এই চ্যানেলে একটি ভিডিও আমার দেওয়া রয়েছে, সেই ভিডিওতে আমি এই বইয়ের কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে, কোন চ্যাপ্টারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেগুলোর নিয়েও একটা ভিডিও আছে। সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো, যেখানে তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে এই বইটার কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে। এবং মেন যে চ্যাপ্টারগুলো আমাদেরকে অতি অবশ্যই প্রথমেই পড়তে হবে, মেন যে চ্যাপ্টারগুলো, ঠিক আছে, মেন যে চ্যাপ্টারগুলো আমাদেরকে প্রথমেই পড়তে হবে, সেটাও ওইখানে ওইভাবেই ভিডিওটা দেওয়া রয়েছে যে মেন যে চ্যাপ্টারগুলো তোমাকে প্রথমে পড়তে হবে, তারপর আদার চ্যাপ্টার্স এরকমভাবে দেওয়া রয়েছে। তো আমি এই চ্যানেলে তোমাদের সাথে ঠিক যেভাবে আমি ওই ব্রেকআপটা তৈরি করেছি, যে এই চ্যানেলে আমি যেভাবে এই বইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব,
তো সেই ব্রেকআপ ফলো করে আমি তোমাদের সাথে আলোচনা শুরু করেছি একদম প্রথম চ্যাপ্টার থেকে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেখানে কোম্পানি রুল আলোচনা হয়ে গেছে, আমি ক্রাউন রুল স্টার্ট করেছি। আর আজকে আমি ক্রাউন রুলের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেই জায়গাটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। ওকে, আর সবাই প্রত্যেকে আনএকাডেমি জয়েন করো, আনএকাডেমি সাবস্ক্রাইব করো। আনএকাডেমি জয়েন করার জন্য আনএকাডেমি লার্নিং অ্যাপ তোমাদের ডাউনলোড করতে হবে। তো এই লার্নিং অ্যাপ তোমরা কি করে ডাউনলোড করবে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আনএকাডেমি অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে গিয়ে তোমরা লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে পারবে। এবং এই লার্নিং অ্যাপেও আমরা যে ক্লাস নিয়ে থাকি এডুকেটাররা, এই লার্নিং অ্যাপের প্ল্যাটফর্মে সেই ক্লাসগুলোও তোমরা অ্যাক্সেস করতে পারবে। যেরকম এই চ্যানেলে যেরকম ক্লাস দেখছো, সেরকম লার্নিং অ্যাপ ডাউনলোড করে সেখানেও তোমরা ক্লাস দেখতে পাবে, যে ক্লাসগুলো আমরা ওখানে নিয়ে থাকি। ঠিক আছে, আর সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে একটা সাবস্ক্রিপশনের বিষয় রয়েছে, সেটা আমি এন্ড অফ ভিডিও আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং সাবস্ক্রিপশন নেওয়ার লিঙ্কও হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে তোমাদের প্রিপারেশনটাকে আরও ভালো করে তুলতে পারো। তো চলো, আজকে তোমাদের সাথে আমি যেটা আলোচনা করব, আমি রাহুল চক্রবর্তী, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটার। আনএকাডেমিতে আমি ক্লাস নিয়ে থাকি ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের ওপর। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। খুবই একটা গুরুত্বপূর্ণ আইন। ঠিক আছে, প্রচুর প্রশ্ন এইখান থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, বিসিএস প্রিলিমসে এসে থাকে, কম্পালসারিতে এসে থাকে, এবং অন্যান্য পরীক্ষাতেও আমরা দেখেছি যে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। তো তোমাদের সাথে আজকে আমি এই আইনটা নিয়ে আলোচনা করব, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তো প্রথমে দেখো যে ইনফরমেশনসটা আমি দিয়ে রেখেছি সেটা একদম বেসিক ইনফরমেশনস, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 যেটা কার্যকর হচ্ছে কবে 1921। এবং এই আইনটাকে আমরা বলে থাকি কি মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। যেরকম 1909 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টকে যেরকম আমরা বলে থাকি মল্লে মিন্টো রিফর্মস, সেরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 যেটাকে আমরা বলছি কি মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। আর মন্টেগু কে ছিলেন? মন্টেগু ছিলেন হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, অ্যান্ড চেমসফোর্ড ছিলেন হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে সেক্রেটারি অফ স্টেট এবং ভাইসরয়ের নামেই হচ্ছে এই আইনটাকে কি করা হচ্ছে, নামাঙ্কিত করা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। তো এই প্রশ্নটাও অনেকবার আমাদের বিসিএসে এসেছে, প্রিলিমসে, যে কোন আইনকে বলা হয় মনফোর্ড রিফর্মস। মনফোর্ডও বলে, মন্টেগু চেমসফোর্ডও যেরকম বলে, আবার মনফোর্ডও বলে। তো মনফোর্ড রিফর্মস কোন আইনটাকে বলা হয়? আবার এভাবেও প্রশ্ন এসছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে আমরা কি নামে জেনে থাকি, এই আইনটার আর একটা কী নাম রয়েছে? তো মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। এই প্রশ্নটা তোমরা যদি বিসিএস প্রিভিয়াস ইয়ার যদি দেখো, তো দেখবে এই প্রশ্নটা কিন্তু অনেকবার কিন্তু এসেছে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে আমরা কি নামে আমাদের কাছে পরিচিত। তো মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। মন্টেগু কে ছিলেন? মন্টেগু ছিলেন হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, ভারত সচিব, এবং চেমসফোর্ড ছিলেন ভাইসরয় অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে চলো এই আইনটার বিশেষ বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। টোটাল আমি 9টা ফিচার্স আমি এখানে নিয়ে এসেছি, এবং আজকে আমি এই একটা আইন নিয়ে আলোচনা করব, যেহেতু এই আইনটা গুরুত্বপূর্ণ। অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো নিয়ে তোমাদের কনফিউশন আছে, যে ডায়ার্চি, যেটা তোমাদের মধ্যে সব থেকে বড় কনফিউশন, যে ডায়ার্চি ব্যাপারটা কি, যে প্রভিন্সের ডায়ার্চি ইন্ট্রোডিউসড হচ্ছে, এই ডায়ার্চি ব্যাপারটা কি। তো তার জন্য আমি আজকের এই ভিডিওতে শুধুমাত্র এই আইনটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই যে ফার্স্ট যে ইনফরমেশনসটা দেওয়া হচ্ছে সেটা কি, ইট রিল্যাক্সড দ্য সেন্ট্রাল কন্ট্রোল ওভার দ্য প্রভিন্সেস বাই ডিমার্কেটিং অ্যান্ড সেপারেটিং দ্য সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল সাবজেক্ট। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি দেখো, এটা আমরা দেখেছিলাম যে ভারতবর্ষে সেন্ট্রালাইজিং অ্যাকচুয়ালি স্টার্ট হলো 1773-তে, ফুলফিল যদি বলো সেটা হয়ে গেল 1833, এবং আস্তে আস্তে সেন্ট্রালাইজিংয়ের আবার কি হচ্ছে, বড় রিল্যাক্সেশন হচ্ছে 1861-এ। আমরা পড়েছি 1861-এ, তাই তো 1861-এ আমরা কি দেখতে পাচ্ছি বলো, যেখানে ওই তোমার ডিসেন্ট্রালাইজেশনের
প্রসেসটা কি হচ্ছে বলো, স্টার্ট হচ্ছে। তো এবার দেখো এখানে 1919 অ্যাক্টে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রভিন্সের উপর সেন্ট্রাল কন্ট্রোলটা কি হচ্ছে, রিল্যাক্সড হচ্ছে। ওকে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রভিন্স এবং সেন্ট্রালের মধ্যে কি হচ্ছে বলো, সাবজেক্ট হচ্ছে সেপারেট হচ্ছে। যেরকম আজকের বর্তমানে সংবিধান আমরা দেখে থাকি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কি আছে বলো, তিনটে লিস্টের মাধ্যমে সাবজেক্ট হচ্ছে ডিভাইডেড আছে। তো ওই সময়তে 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেন্ট্রাল এবং প্রভিন্সের মধ্যে সাবজেক্ট কি হচ্ছে, ডিমার্কেট হচ্ছে, সেপারেট হচ্ছে। তো সেখানে সেন্ট্রাল লিস্টে টোটাল সাবজেক্ট ছিল 47, আমি সেই সময়ের কথা বলছি। সেন্ট্রাল লিস্টের টোটাল 47 ছিল এবং প্রভিন্সিয়াল লিস্টে ছিল হচ্ছে 51। ঠিক আছে, এবার দেখো এখানে তোমরা বলতেই পারো যে এই আইটেমগুলো কি মনে রাখার প্রয়োজন আছে? তো দরকার নেই, ঠিক আছে, দরকার নেই। ঠিক আছে, তুমি এটাই জেনে রাখো যে 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেখানে সেন্ট্রাল এবং প্রভিন্সের মধ্যে কি হচ্ছে, সাবজেক্ট সেপারেট হচ্ছে, ডিমার্কেট হচ্ছে। এবং আমরা এটা দেখেছিলাম যে 1861 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেখানে তিনটে প্রভিন্সে কি হচ্ছে বল, লেজিসলেটিভ কাউন্সিল এস্টাবলিশড হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে বলছে দ্য সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেচার ওয়ার অথরাইজড টু মেক লজ অন দেয়ার রেসপেক্টিভ লিস্ট অফ সাবজেক্ট। তাহলে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল তোমার এই 47 আইটেমের ওপর কি করবে, আইন কানুন তৈরি করবে, এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল এই তোমার 51 আইটেমের ওপর কি করবে, 51 আইটেমের ওপর কি করবে, আইন কানুন করবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিন্তু বলতে পারি যে ফেডারেলিজমের কিন্তু বিগিনিং। এখানে যে ফেডারেলিজম একদম চলে এলো ভারতবর্ষে তা নয় কিন্তু, ঠিক আছে, কিন্তু বলতে পারি যে বিগিনিং, ফেডারেলিজমের বিগিনিং, যেখানে কি হচ্ছে, সাবজেক্ট ডিমার্কেট হচ্ছে এবং বলা হচ্ছে সেন্ট্রাল সাবজেক্টটা আইন কানুন করবে এবং প্রভিন্সের সাবজেক্টটা আইন কানুন করবে। ঠিক আছে, কিন্তু আমরা এটা বলতে পারি না যে প্রভিন্সের ওপর সেন্ট্রালের কোনো নিয়ন্ত্রণ ছিল না, সেন্ট্রাল প্রভিন্সের ম্যাটারে ইন্টারফেয়ার করতোই না একবারে, এটা কিন্তু আমরা বলতে পারি না। সেটা আমি একটু পরবর্তী আমি যখন আলোচনা করব সেখানে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দেবো যে সেন্ট্রাল প্রভিন্সের ম্যাটারে কি করতো, ইন্টারফেয়ার করতো। ঠিক আছে, কোন জায়গাতে করতো, কিভাবে করতো, সেটা আমি পরে বলছি। তো এটাকে আমরা বলতেই পারি যে ফেডারালিজমের বিগিনিং, কিন্তু একদম ফেডারালিজম যে চলে এলো ভারতবর্ষে সেটা কিন্তু নয়। ফেডারালিজম ভারতবর্ষে যদি বলো সেটা কিন্তু এলো হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, যেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। তো এটাকে আমরা কিন্তু বলতে পারি যে বিগিনিং। যেরকম আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ডিসেন্ট্রালাইজেশনস, যেটা কি হচ্ছে বলো, স্টার্টেড হচ্ছে, ডিসেন্ট্রালাইজেশন স্টার্টেড। কিন্তু সেই সময়তে যে প্রভিন্স এবং তোমার এর মধ্যে যে সাবজেক্ট একদম একটা ডেফিনিট ওয়েতে একটা নির্দিষ্টভাবে যে ডিমার্কেট হয়েছিল, সেপারেট হয়েছিল তা নয়, কিন্তু প্রসেসটা স্টার্ট, ডিসেন্ট্রালাইজেশনের প্রসেসটা স্টার্ট। যেখানে আমরা দেখলাম 1861 তোমার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেখানে তোমার বোম্বে এবং মাদ্রাজ প্রভিন্সের হাতে কি করা হলো বলো, লেজিসলেটিভ পাওয়ারটাকে রিটার্ন করা হলো। ঠিক আছে, তো এটাকে আমরা কিন্তু বলতে পারি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919, যেখানে ফেডারালিজমের বিগিনিং, কিন্তু ফেডারালিজম যে চলে এলো একদম তা কিন্তু নয়। ঠিক আছে, তো প্রথম ইনফরমেশনটা আমরা কি দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল এবং প্রভিন্সের মধ্যে কি হচ্ছে, সাবজেক্ট ডিমার্কেট হচ্ছে, সেপারেট হচ্ছে। সেখানে সেন্ট্রাল লিস্টে টোটাল আইটেম ছিল 47 এবং প্রভিন্সিয়াল লিস্টে টোটাল আইটেম ছিল 51, এবং বলা হলো সেন্ট্রাল লিস্টে আইন কানুন করবে, প্রভিন্সিয়াল লিস্টে হচ্ছে আইন কানুন করবে। ওকে, সেকেন্ড যে পয়েন্টটা এবার চলে আসি সেটা হচ্ছে ইট ফার্দার ডিভাইডেড প্রভিন্সিয়াল সাবজেক্ট ইনটু টু পার্টস, ট্রান্সফার অ্যান্ড রিজার্ভ। তাহলে এই যে 51 প্রভিন্সিয়াল সাবজেক্ট, এটাকে আবার কি করা হচ্ছে, ডিভাইডেড করা হচ্ছে দুটো পার্টে, একটা হচ্ছে ট্রান্সফার আর একটা হচ্ছে রিজার্ভ। ঠিক আছে, তা দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল এবং প্রভিন্সের মধ্যে সাবজেক্ট ডিভাইডেড হলো, সেন্ট্রাল এবং প্রভিন্সের মধ্যে সাবজেক্ট ডিভাইডেড হলো। প্রভিন্সিয়াল সাবজেক্ট আবার কি হচ্ছে, ডিভাইডেড হচ্ছে দুটো পার্টে, একটা হচ্ছে ট্রান্সফার আর একটা হচ্ছে রিজার্ভ। ওকে, এবার বলছে দেখো দ্য ট্রান্সফার সাবজেক্ট ওয়ার টু বি অ্যাডমিনিস্ট্রার্ড বাই দ্য গভর্নর। কারণ প্রভিন্সের ক্ষেত্রে হেড হচ্ছে কি, প্রভিন্সের ক্ষেত্রে হেড হচ্ছে গভর্নর। তাহলে প্রভিন্সিয়াল সাবজেক্টগুলো পরিচালনা করবে কে, প্রভিন্সিয়াল সাবজেক্টগুলো পরিচালনা করবে গভর্নর। তাই সেই ক্ষেত্রে বলতে দেখো
যে ট্রান্সফার সাবজেক্ট ওয়ার টু বি অ্যাডমিনিস্টার্ড বাই দ্য গভর্নর উইথ দ্য এড অফ মিনিস্টার্স। তাহলে প্রভিন্সিয়াল সাবজেক্ট কি করা হচ্ছে, দুটো পার্টে ডিভাইডেড হচ্ছে, ট্রান্সফার অ্যান্ড রিজার্ভ। মানে কি, এই যে 51 সাবজেক্ট, এই 51 সাবজেক্ট আবার কি হচ্ছে, ডিভাইডেড হচ্ছে দুটো পার্টে, একটা হচ্ছে ট্রান্সফার আর একটা হচ্ছে রিজার্ভ। এবং সেই ক্ষেত্রে বলছে যে রিজার্ভ যে সাবজেক্ট সেটা পরিচালনা করবে কে, গভর্নর। কাদের সাহায্য নিয়ে, মিনিস্টারদের সাহায্য নিয়ে। এবং এই মিনিস্টাররা কি থাকবে, রেসপন্সিবল থাকবে লেজিসলেটিভ কাউন্সিলের কাছে। ঠিক আছে, তাহলে ট্রান্সফার সাবজেক্টের ক্ষেত্রে গভর্নর মিনিস্টারদের কি করবে, সাহায্য নিয়ে এই ট্রান্সফার সাবজেক্টগুলো তিনি পরিচালনা করবেন। এবং মিনিস্টার্সরা এই বিষয়ে কি থাকবে, লেজিসলেটিভ কাউন্সিলের কাছে রেসপন্সিবল থাকবে। রিজার্ভ সাবজেক্ট কি বলছে, রিজার্ভ সাবজেক্ট অন দ্য আদার হ্যান্ড ওয়ার টু বি অ্যাডমিনিস্টার্ড বাই দ্য গভর্নর and his executive council without being responsible to the legislative council. রিজার্ভড আইটেমগুলো পরিচালনা করবে গভর্নর। ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে গভর্নর কাদের সাহায্য নিয়ে, গভর্নর তার এক্সিকিউটিভ কাউন্সিলের সাহায্য নিয়ে কি করবে, এই রিজার্ভ আইটেমগুলো পরিচালনা করবে। তা দেখো, এই যে 51 সাবজেক্ট, প্রভিন্সের এই যে 51 সাবজেক্ট, সেটাকে কি করা হচ্ছে, ডিভাইডেড করা হচ্ছে দুটো পার্টে, একটা হচ্ছে ট্রান্সফার আর একটা হচ্ছে রিজার্ভ। তো ট্রান্সফারের ক্ষেত্রে কি বলছে, গভর্নর মিনিস্টারদের সাহায্য নিয়ে কি করবে, পরিচালনা করবে, এবং মিনিস্টাররা কি থাকবে, রেসপন্সিবল থাকবে লেজিসলেটিভ কাউন্সিলের কাছে। আর রিজার্ভ আইটেমের ক্ষেত্রে গভর্নর তার কাউন্সিলের সাথে কি করবে, পরামর্শ করে এই রিজার্ভ আইটেমগুলো হচ্ছে পরিচালনা করবে। এবং যে ক্ষেত্রে গভর্নর এবং তার কাউন্সিল কি থাকবে না, কাউরির কাছে রেসপন্সিবল থাকবে না। আর এটাকেই বলা হচ্ছে কি, এই যে এটাকেই বলা হচ্ছে ডায়ারচি। ডায়ারচি মানে যদি আমরা বলি, ডায়ারচি মানে হচ্ছে ডুয়াল এক্সিকিউটিভ। ঠিক আছে, ডায়ারচি মানে হচ্ছে ডুয়াল এক্সিকিউটিভ। কারণটা দেখো কি, দেখো গভর্নর কিছু ক্ষেত্রে মিনিস্টারদের সাহায্য নিয়ে কি করছে, কিছু সিদ্ধান্ত নিচ্ছে। আর কিছু ক্ষেত্রে গভর্নর তার এক্সিকিউটিভ কাউন্সিলের সাথে কি করছে, আলাপ আলোচনা করে, এক্সিকিউটিভ কাউন্সিলের সাথে পরামর্শ করে কি করছে বলো, সিদ্ধান্ত নিচ্ছে। তা দেখো, গভর্নরকে একটা বিষয়ের ক্ষেত্রে, মানে কিছু বিষয়ের ক্ষেত্রে অ্যাডভাইস দেওয়ার জন্য হচ্ছে মিনিস্টার্স, আর কিছু বিষয়ের ক্ষেত্রে গভর্নর কি করছে, তার কাউন্সিলের সাথে আলাপ আলোচনা পরামর্শ করে কি করছে, সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে এটাকেই বলা হচ্ছে কিন্তু ডায়ারচি। ডায়ারচি মানে কি, ডায়ারচি মানে ডুয়াল এক্সিকিউটিভ। ওকে, তাহলে এই যে প্রভিন্সের যে সাবজেক্ট টোটাল 51, ঠিক আছে, প্রভিন্সের যে 51 সাবজেক্ট, সেটাকে আবার কি করা হলো, দুটো পার্টে ডিভাইডেড হলো, ট্রান্সফার এবং রিজার্ভ। এটাকেই আমরা বলছি কি, এটাকেই আমরা বলছি ডায়ারচি। এবার দেখো, আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে 1919 অ্যাক্টে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 অ্যাক্টে কি হচ্ছে, সেন্ট্রাল এবং প্রভিন্সের মধ্যে সাবজেক্ট ডিভাইডেড হচ্ছে। আমি বললাম বিগিনিং অফ ফেডারেলিজম, কিন্তু আমি বলছি না যে একদম ফেডারেলিজম ভারতবর্ষে চলে এলো। এখানে বলে রাখি, এই রিজার্ভড আইটেমের ক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট এবং গভর্নর জেনারেল, মানে বলতে পারো ভাইসরয় কি করতে পারতো, ইন্টারফেয়ার করতে পারতো। ঠিক আছে, তা দেখো, ভারত সচিব এবং ভাইসরয়, ঠিক আছে, ভারত সচিব এবং ভাইসরয় প্রভিন্সের রিজার্ভড আইটেমের ক্ষেত্রে কি করতে পারতো, ইন্টারফেয়ার করতে পারতো। কিন্তু ট্রান্সফার আইটেমের ক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট এবং ভাইসরয় কিন্তু ইন্টারফেয়ার করার কি ছিল না, কোনো রকম কোনো সুযোগ ছিল না। তা দেখো, আজকে যদি আমরা বলি যে কমপ্লিট ফেডারেলিজম যদি আমরা বলি, তাহলে তো সেখানে ওই প্রভিন্সের যে সাবজেক্ট, সেখানে তো কেন্দ্রের ইন্টারফেয়ার করার কোনো কি থাকা উচিত নয়, প্রভিশনস থাকা নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভিন্সের ওই 51 সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টগুলো রিজার্ভড আইটেমের মধ্যে ছিল, সেই ক্ষেত্রে কিন্তু ভারত সচিব এবং ভাইসরয় কি করতে পারতো, ইন্টারফেয়ার করতে পারতো। তার জন্যই কিন্তু আমরা বলছি বিগিনিং অফ ফেডারেলিজম। আমরা বলছি না যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1990 একদম ফেডারেলিজম কি হলো বলো, ইন্ডিয়াতে চলে এলো। ঠিক আছে, তাহলে এই যে রিজার্ভড আইটেম, ঠিক আছে, স্টেটের প্রভিন্সের যে রিজার্ভড আইটেম, সেখানে কিন্তু ভারত সচিব এবং ভাইসরয় কি করতে পারতো, ইন্টারফেয়ার করতে পারতো। ঠিক আছে, তাই এই যে ডুয়াল স্কিম অফ গভর্নেন্স, এটাকেই বলা হচ্ছে কি, ডায়ারচি। যে 51 সাবজেক্টের মধ্যে কিছু সাবজেক্ট থাকবে
ট্রান্সফার লিস্টে, কিছু সাবজেক্ট থাকবে রিজার্ভ লিস্টে। আর ট্রান্সফার আইটেমের ক্ষেত্রে গভর্নর মিনিস্টারদের সাহায্য নিয়ে কি করবে, পরিচালনা করবে, এবং রিজার্ভ আইটেমের ক্ষেত্রে গভর্নর তার কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এবং রিজার্ভ আইটেমের ক্ষেত্রে ভারত সচিব এবং ভাইসরয় কি করতে পারবে, ইন্টারফেয়ার করতে পারবে। ঠিক আছে, নেক্সট এবার চলে আসি নাম্বার 3। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যেখান থেকে WBCS কম্পালসারিতেও প্রশ্ন এসেছে, যে বলা হচ্ছে দেখো, ইট ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম bicameralism and direct election in the country. bicameralism মানে কি? bicameralism মানে হচ্ছে যেখানে আইনসভার কি থাকবে, দুটো কক্ষ থাকবে, টু হাউসেস। ঠিক আছে, তাহলে এই যে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলকে কি করা হচ্ছে, বাইক্যামারাল করা হচ্ছে। ওকে, এই জায়গাটা আমি একটুখানি ইরেজ করে নিই। তো সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলকে কি করা হচ্ছে, বাইক্যামারাল করা হচ্ছে, টু হাউসেস। যেটা লোয়ার হাউস সেটাকে বলা হচ্ছে কি, দেখো লোয়ার হাউসকে বলা হচ্ছে তোমার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আমি শর্ট ফর্মে লিখছি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এবং আপার হাউসকে দেখো বলা হচ্ছে কাউন্সিল অফ স্টেট। লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্ট্রেংথ বলা হয়েছিল কত, 145, যার মধ্যে বলা হয়েছিল যে 41 নমিনেটেড হবে এবং 104 জন ইলেক্টেড হবে। আর কাউন্সিল অফ স্টেটের স্ট্রেংথ বলা হয়েছিল 50, যার মধ্যে 27 কি হবে, নমিনেটেড হবে, এবং 33 হচ্ছে ইলেক্টেড হবে। তাহলে ইলেক্টেডের কিন্তু কি ছিল বলো, মেজরিটি ছিল। ঠিক আছে, আর দেখো বলা হচ্ছে কি ডিরেক্ট ইলেকশনস, মানে কি এই যে 33 এবং 104 যারা ইলেক্টেড হবে তারা কিন্তু ডিরেক্টলি ইলেক্টেড হবে। মানে কি হচ্ছে, তোমার ভারতবর্ষের সেই সময়ের যারা ভোটার তারা ভোট দিয়ে কি করবে, এই 104 জন এবং 33 জনকে কি করবে, ইলেক্টেড করবে। এবার দেখো কালকের মানে লাস্ট আমি ভিডিওতে আমি বলেছিলাম যে 1892 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেখানে কি হচ্ছে একটা ইলেকশনের কনসেপ্ট আমরা পাচ্ছি, একটা ইনডিরেক্ট ইলেকশনের কনসেপ্ট পাচ্ছি, কারণ ওখানে বলা হচ্ছে কি যে কিছু নন অফিসিয়ালস, ঠিক আছে, কিছু নন অফিসিয়ালস মেম্বারকে লেজিসলেটিভ কাউন্সিলে নমিনেট করবে গভর্নর এবং হচ্ছে গিয়ে তোমার ভাইসরয়। ঠিক আছে, কাদের রেকমেন্ডেশনে, যেরকম সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে ভাইসরয় কিছু জনকে নমিনেট করবে, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের যারা মেম্বার তাদের রেকমেন্ডেশনে, আর গভর্নর প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে কিছু নন অফিসিয়াল মেম্বারকে নমিনেট করবে, কাদের রেকমেন্ডেশনে, লোকাল বডিজ, ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তোমার কি বলে জমিনদার্স, এদের রেকমেন্ডেশনে। ঠিক আছে, কিন্তু ভারতবর্ষে ডিরেক্ট ইলেকশনের ফার্স্ট আমরা কনসেপ্ট পাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919, যেখানে বলা হচ্ছে যে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলকে কি করা হচ্ছে, বাইক্যামারাল করা হচ্ছে, টু হাউসেস, লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং কাউন্সিল অফ স্টেট। যেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 104 জন কি হবে, ডিরেক্টলি ইলেক্টেড হবে, এবং কাউন্সিলে হচ্ছে 33 জন কি হবে, ডিরেক্টলি ইলেক্টেড হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে যে ভারতবর্ষে বাইক্যামারালিজম ফার্স্ট কবে ইন্ট্রোডিউসড হয়েছে, কোন অ্যাক্টে ইন্ট্রোডিউসড হয়েছে, অ্যান্সার ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919। আর বাইক্যামারালিজম মানে কি, বাইক্যামারালিজম মানে হচ্ছে যেখানে লেজিসলেটিভ বডির কি থাকবে, দুটো হাউস, একটা হচ্ছে লোয়ার হাউস আর একটা হচ্ছে আপার হাউস। তো সেই সময় সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলকে কি করা হলো, বাইক্যামারাল করা হলো, লোয়ার হাউস লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং আপার হাউস কাউন্সিল অফ স্টেট। ওকে, তো এবার এখানে আমরা দেখব এই যে ডিরেক্ট ইলেকশন, যে বলা হচ্ছে 104 জন ইলেক্টেড হবে ডিরেক্টলি, 33 জন ডিরেক্টলি ইলেক্টেড হবে বাই ইন্ডিয়ান ভোটার। তো এখানে এই ইলেকশনটা কোন সিস্টেমের ওপর দেওয়া হয়েছিল, কারণ আমরা জানি ইলেকশন অনেক রকমভাবেই হতে পারে, একটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির ওপর হতে পারে, একটা লিমিটেড ফ্র্যাঞ্চাইজির ওপর হতে পারে। তো আমরা দেখব যে সেই সময় ভোটাধিকার কাদেরকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো চলো সেটা আমরা নেক্সট স্লাইডে আমরা দেখে নিই। আচ্ছা, সেটা যাওয়ার আগে এখানে একটা জিনিস আমি বলি, ইট রিকোয়ার্ড, নাম্বার 4 পয়েন্টে দেখো, ইট রিকোয়ার্ড দ্যাট 3 of the 6 member of the Viceroy Executive Council
ওয়াট টু বি ইন্ডিয়ান, এটাও একটুখানি মনে করার চেষ্টা করো। আমি লাস্ট তোমাদের বলেছিলাম 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, তাই তো, সরি 1861 বলছি, 1909 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেখানে কি বলেছিলাম যে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে কি করা হবে, একজন ইন্ডিয়ানকে নমিনেট করা হবে, এবং যিনি প্রথম কে হয়েছিলেন, সত্যেন্দ্র প্রসাদ সিনহা, ল মেম্বার। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 বলা হচ্ছে যে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে 6জন মেম্বারের মধ্যে 3জন কি হবে, ইন্ডিয়ান। তার মানে কি হচ্ছে বলো, ইন্ডিয়ানের পার্টিসিপেশন ইনক্রিজ করা হচ্ছে। ঠিক আছে, যেটা কিন্তু আমরা প্রথম দেখতে পাচ্ছি কি 1919, যেখানে বলা হলো ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে কি হবে, একজন ইন্ডিয়ানকে নমিনেট করা হবে, এবং প্রথম যিনি নমিনেট হয়েছিলেন তিনি ছিলেন হচ্ছে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 বলা হচ্ছে যে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে 6 মেম্বারের মধ্যে 3জন হবে কি, ইন্ডিয়ান। ওকে, আচ্ছা, নাম্বার 5 দেখো কি বলছে, ইট এক্সটেন্ডেড দ্য প্রিন্সিপাল অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন বাই প্রোভাইডিং সেপারেট ইলেক্টরেট ফর শিখ, ইন্ডিয়ান খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান অ্যান্ড ইউরোপিয়ান। তা দেখো এই যে 1919, ঠিক আছে, গভর্নমেন্ট 1919 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ভারতবর্ষে কি হচ্ছে, কমিউনাল রিপ্রেজেন্টেশন স্টার্ট হচ্ছে, যেটা প্রথম দেওয়া হয়েছিল কি মুসলিম কমিউনিটির ক্ষেত্রে। এবার দেখো এইখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 সেখানে কমিউনাল যে রিপ্রেজেন্টেশনটা, ঠিক আছে, সেটা কিন্তু কি হচ্ছে বলো, সেটা কিন্তু এক্সটেন্ড হচ্ছে। তো প্রথম তো ইন্ট্রোডিউস হলো মুসলিমদের ক্ষেত্রে, পরবর্তীকালে দেখো এটা এক্সটেন্ডেড হচ্ছে কাদের জন্য, শিখ, ইন্ডিয়ান খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান অ্যান্ড ইউরোপিয়ান। তার মানে সোজা কথায় এই যে ডিরেক্ট ইলেকশন যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ইন্ট্রোডিউসড হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919, এখানে কিন্তু ইলেকশনটা কিন্তু কমিউনাল বেসিসেই কিন্তু হয়েছিল। ঠিক আছে, যে একজন মুসলিমকে মুসলিম ইলেক্টেড করবে, একজন শিখকে শিখ ইলেক্টেড করবে, একজন ইন্ডিয়ান খ্রিস্টানকে ইন্ডিয়ান খ্রিস্টানরাই ভোট দিয়ে কি করবে, ইলেক্টেড করবে। ওকে, আর নাম্বার 6 দেখো বলছে, ইট গ্র্যান্টেড ফ্র্যাঞ্চাইজি টু আ লিমিটেড নাম্বার অফ পিপল অন দ্য বেসিস অফ প্রপার্টি, ট্যাক্স অ্যান্ড এডুকেশন। এই 3টে কন্ডিশনের ওপর কি করা হয়েছিল, ভোটাধিকার দেওয়া হয়েছিল। তাই ডিরেক্ট ইলেকশন ইন্ট্রোডিউসড হলো, কিন্তু সেই ইলেকশনটাকে কিন্তু আমরা বলতে পারি না যে ডেমোক্রেটিক। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি ইলেকশনটা কমিউনাল বেসিসে, যে বলা হচ্ছে শিখ, ইন্ডিয়ান খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপিয়ান, মুসলিম, ঠিক আছে, এই ভিত্তিতে কি হবে, সিট রিজার্ভ থাকবে। ঠিক আছে, এবং সেপারেট কি হবে, ভোটার লিস্ট তৈরি হবে, যেটা যে কমিউনিটির জন্য রিজার্ভ থাকবে যে সিটটা, সেই সিটে একমাত্র ওই কমিউনিটির যারা ভোটার তারাই ভোট দিয়ে কি করতে পারবে, ওই ক্যান্ডিডেটকে ইলেক্ট করতে পারবে। এবং আমরা দেখতে পাচ্ছি কি যেখানে ভোটাধিকার কিন্তু দেওয়া হয়েছিল কি বলো, কন্ডিশনের ওপর, সবাইকে ভোটাধিকার দেওয়া হয়েছিল না, কন্ডিশনের ওপর। সেই কন্ডিশনটা কি, ট্যাক্স, প্রপার্টি এবং হচ্ছে এডুকেশন। ঠিক আছে, তাহলে ডিরেক্ট ইলেকশন ইন্ট্রোডিউসড হলো, কিন্তু সেই ইলেকশনটাকে আমরা বলতে পারি ডেমোক্রেটিক। তার কারণটা কি, কারণটা ইলেকশনটা কমিউনাল বেসিসে হচ্ছে এবং লিমিটেড ফ্র্যাঞ্চাইজির ওপর হচ্ছে। ওকে, নাম্বার 7 আমরা কি দেখতে পাচ্ছি, বলছে ইট ক্রিয়েটেড আ নিউ অফিস অফ দ্য হাই কমিশনার ফর ইন্ডিয়া ইন লন্ডন। ঠিক আছে, আর একটা নতুন অফিস ক্রিয়েটেড হচ্ছে, সেটা হচ্ছে বলা হচ্ছে হাই কমিশনার ফর ইন্ডিয়া। ওকে, এবং ট্রান্সফার to him some of the function hereto performed by the Secretary of State for India. ঠিক আছে, এবং এই হাই কমিশনারকে কি করা হচ্ছে, সেক্রেটারি অফ স্টেট, ভারত সচিব যে দায়িত্বগুলো পালন করত, তার উপর যে দায়িত্বগুলো দেওয়া ছিল তার মধ্যে থেকে কিছু দায়িত্ব কি করা হলো, হাই কমিশনার অফ ইন্ডিয়াকে দেওয়া হলো। মানে আমরা বলতে পারি যে সেক্রেটারি অফ স্টেট মানে ভারত সচিবের ওপর থেকে কিছুটা চাপ কমানোর জন্যই এই পোস্টটা ক্রিয়েটেড হলো, এবং ভারত সচিবের ওপর যে দায়িত্বগুলো ছিল তারই কিছুটা কি করা হলো, এই হাই কমিশনারকে দেওয়া হলো। ঠিক আছে, নাম্বার 8 কি বলছে, ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ আ পাবলিক সার্ভিস কমিশন। Hence, a central public service commission was set up in 1926 for recruiting civil servant. ঠিক আছে, এই আইনে বলা হয়েছিল কি যে ভারতবর্ষে কি করা হবে, একটা পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশড করা হবে সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট এবং সিলেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, এবং যার জন্য কি করা হয়েছিল, তোমার লি কমিশন অ্যাপয়েন্টেড হয়েছিল। তোমরা প্রত্যেকেই জানো লি কমিশনের কথা। লি কমিশন অ্যাপয়েন্টেড হয়েছিল 1924-এ। ঠিক আছে,
তো এই লি কমিশন রেকমেন্ড করলো কি যে ভারতবর্ষে কি একটা স্ট্যাটিউটরি একটা পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশ করার জন্য। তো এই লি কমিশনের রেকমেন্ডেশন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের যে প্রভিশন, সেই প্রভিশনে কি হচ্ছে 1926-এ ভারতবর্ষে প্রথম পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশড হচ্ছে, যেটাকে আমরা বলছি সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন। তাহলে ভারতবর্ষে প্রথম পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশড হয় 1926-এ, যেটাকে আমরা কি বলছি সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন। এবং এই কমিশনটা এস্টাবলিশড করার জন্য যে কমিটি বা যে কমিশন রেকমেন্ড করেছিল সেটা হচ্ছে লি কমিশন, যে কমিশনটা অ্যাপয়েন্টেড হয়েছিল 1924-এ, এবং যে আইনের প্রভিশনে, ঠিক আছে, যে অ্যাক্টের প্রভিশনে এই কমিশনটা এস্টাবলিশড হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, ঠিক আছে। আর নাম্বার 9 পয়েন্ট যেটা কি বলছে, ইট সেপারেটেড ফর দ্য ফার্স্ট টাইম provincial budget from the central budget and authorize provincial legislature to enact their budget, ঠিক আছে। তো সেন্ট্রাল বাজেট এবং স্টেট বাজেট কি করা হলো, সেপারেট করে দেওয়া হলো এবং বলা হলো যে প্রভিন্স কি করবে, তার যে বাজেট, সেই বাজেট হচ্ছে প্রভিন্স কি করবে, তৈরি করবে, ঠিক আছে। তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে অবশ্যই করে রাখতে হবে, যে ডায়ার চিফ কবে ইন্ট্রোডিউসড হলো, কোথায় ইন্ট্রোডিউসড হলো, ঠিক আছে, ট্রান্সফার আইটেমের ক্ষেত্রে গভর্নর কাদের সাহায্য নিত, রিজার্ভ আইটেমের ক্ষেত্রে গভর্নর কাদের সাহায্যে হচ্ছে পরিচালনা করত, ঠিক আছে, বাই ক্যামারালিজম কবে ইন্ট্রোডিউসড হলো, ঠিক আছে, যে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কন্ডিশনস কী ছিল, ঠিক আছে। তো এই রকম বিভিন্ন দিকগুলো একটু তোমাদেরকে দেখে রাখতে হবে। এই আইন থেকে খুবই গুরুত্বপূর্ণ আইন, যেখানে WBCS প্রিলিমস থেকে প্রশ্ন আসে, কম্পালসারি থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। আর আবারও সবাইকে বলবো যে এই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। আর অবশ্যই আনএকাডেমির যে লার্নিং অ্যাপ, সেই লার্নিং অ্যাপেও আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি সেই ক্লাসগুলোও তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো অ্যাপ ডাউনলোড করার জন্য লিঙ্ক এখানে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে ভিডিওর, সেখান থেকে তোমরা অ্যাপ ডাউনলোড করে নিতে পারবে। এবং আনএকাডেমির সাবস্ক্রিপশনের ক্ষেত্রে যদি বলি সাবস্ক্রিপশন কিভাবে নেবে, তারও লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কিন্তু সাবস্ক্রিপশনের একটা মিনিমাম একটা ভ্যালু রয়েছে, সেই ভ্যালুটা দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া রয়েছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ এবং 24 মান্থে। অবশ্যই কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই বলবো আইদার ইউ টেক 1 ইয়ার অর 2 ইয়ার, ঠিক আছে। এবং যে ভ্যালুটা রয়েছে সেই ক্ষেত্রে 10% ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে, তো তোমরা 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। এবং এই যে ভিডিও দেখছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সাবস্ক্রিপশনস নেওয়ার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি কি করতে পারবে, সাবস্ক্রিপশনস নিতে পারবে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে আলোচনা করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। আর আবারও বলছি, WBPSC GS 101, ইট ইজ ইয়োর চ্যানেল, ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। আর অবশ্যই ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্টও করবে, ভালো লাগলে যখন কমেন্ট করবে, সেরকম কোথাও যদি মনে হয় যে ইমপ্রুভমেন্টের বিষয় থাকে, ঠিক আছে, সাজেশনস থাকে, তো অবশ্যই সেটাও ওয়েলকাম আমরা করব। তো প্রত্যেকে এই চ্যানেলের সাথে থাকো এবং আমরা যে ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসছি সেই ভিডিওগুলো দেখো এবং তোমাদের যে কনসেপ্ট, ঠিক আছে, তোমাদের যে পড়াশোনা, সেই পড়াশোনাটাকে আরও এনহ্যান্স করো, আরও ভালো করে তুলো। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর নেক্সট ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আইন, ঠিক আছে, এবং ডিটেলসে আলোচনা করব, ঠিক যেভাবে আজকে আলোচনা করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919। আশা করি এই ভিডিওগুলো তোমাদের এই বইটা বুঝতে সাহায্য করছে। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড নাইট।